সে তার মাথা পুরোপুরি ন্যাড়া করে ফেলল শুধু শাওলিন মন্দিরে যুক্ত হয়ে কুংফু শেখার জন্য। মন্দিরে প্রবেশ করতে হলে তাকে একটি কঠিন দীক্ষা নিতে হতো, তাই সে জ্বলন্ত ধুঞ্চি থেকে গরম আঙ্গার বের করে নিজের ন্যাড়া মাথায় রাখলো। প্রথমে মাথার ডান দিকটি পোড়ালেন, তারপর নাথমে বাম দিক। কিন্তু এই প্রক্রিয়া খুব ধীরে হচ্ছিল, তাই সে দুটি মোটা আগরবাতি তুলে সরাসরি মাথার উপর চেপে ধরল। যন্ত্রণা ছিল অসহনীয়। সে হাঁটু গেড়ে বসে পড়ল, তবুও সে থামতে রাজি হলো না। যখন সেই দীক্ষার চিহ্নগুলো তৈরি হলো, ততক্ষণে সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। যখন তার জ্ঞান ফিরল, সে নিজেকে একজন সন্ন্যাসীর পোশাকে আবিষ্কার করলো। সে ভাবল তারা আমাকে গ্রহণ করেছে। সে একটি লাঠি নিল এবং প্রশিক্ষণ কক্ষের দিকে এগিয়ে গেল। সেখানে সন্ন্যাসীরা নেকড়ে কাটা লাঠি দিয়ে অনুশীলন করছিল। এই কৌশলটি সেই নেকড়েদের দল থেকে নিজেদের রক্ষার জন্য তৈরি করা হয়েছিল, যারা প্রায়ই মন্দিরে আক্রমণ করত। কিন্তু তাদের পদ্ধতিতে নেকড়েকে হত্যা করা হতো না, তারা কেবল তাদের পা এবং দাঁতকে লক্ষ্য করত। এই কৌশল তার কাছে অর্থহীন মনে হলো। সে কাঠের তৈরি নেকড়ে পুতুলটির ওপর সজোরে হামলা করলো এবং মুহূর্তের মধ্যে সেটিকে ভেঙে টুকরো টুকরো করে দিল। প্রধান ভিক্ষুর আগে গর্জে উঠলেন। যুবকটি যুক্তি দিল, নেকড়েদের পুরোপুরি শেষ করা উচিত, নইলে তারা ফিরে আসবে। প্রধান ভিক্ষু মাথা নেড়ে বললেন, সত্যিকারের ভিক্ষু করুণা দেখায়। এরপর তিনি আসল কৌশলটি দেখালেন। প্রথমে নেকড়ের 4টি পা ভেঙে দেওয়া হয়, তারপর মুখে আঘাত করে দাঁতগুলো আলগা করা হয় এবং সর্বশেষ মাথায় হালকা প্রহার করে। এভাবে নেকড়ে তার শক্তি হারায়, কিন্তু তার মাথা এবং জীবন রক্ষা পায়। প্রথমবারের মতো যুবকটি বুঝতে পারল। সে মাথা ঝুঁকিয়ে মন্দিরে থাকার জন্য প্রার্থনা করল, কিন্তু ভিক্ষু তা প্রত্যাখ্যান করলেন। নিজের পরিবর্তন প্রমাণ করার জন্য সেই যুবক মন্দিরের পেছনে গুহায় চলে গেল। সেখানে সে প্রতিদিন অনুশীলন করত। সে তার লাঠির ওপর নাজুক লতা জড়িয়ে রাখত এবং সেগুলোকে না ভেঙে ধীরে ধীরে লাঠি সরাতো। সে পাথরের ওপর দিয়ে লাফাতো এবং বারবার জলের ওপর তলে আঘাত করত, যাতে তরঙ্গের মাধ্যমে তার লাঠি নিয়ন্ত্রণ আরও তীক্ষ্ণ হয়। একদিন প্রধান ভিক্ষু তাকে অনুশীলন করতে দেখলেন। তার শৃঙ্খলায় মুগ্ধ হয়ে তিনি তাকে আরও একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। শর্ত ছিল, তাকে অবশ্যই কাঠের নেকড়ে এর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রধান ভিক্ষু নিজেই কাঠের নেকড়েটিকে নিয়ন্ত্রণ করেছিলেন এবং যুবকের প্রতিটি আঘাত রুখে দিচ্ছিলেন। যুবকটি কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। আরও কঠিন ছিল যে কাঠের নেকড়েটি তার লেজ ও পা দিয়ে উল্টো আক্রমণও করতে পারত। তাকে তাই দূরত্ব বজায় রেখে সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করতে হলো। অবশেষে যখন নেকড়েটি ঘুরতে শুরু করলো, সে দ্রুত আঘাত হানলো। প্রধান ভিক্ষু তার চোয়াল বন্ধ করার চেষ্টা করলেন, কিন্তু যুবকটি আগেই দুর্বলতা খুঁজে নিয়েছিল। সে তার লাঠি সরাসরি নেকড়েটির মুখের ভেতর ঢুকিয়ে দিল। নেকড়েটি ভাঙল না, কিন্তু সে থেমে গেল।